ডাক্তার ইয়াসমিন বলল, আপনার মা প্রেগনেন্ট। কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? শিউলি বেগম বলল, ডাক্তার সাহেবা, আপনি কি ঠিক মতো রিপোর্ট দেখেছেন? আমি বিধবা একজন মহিলা। দেখুন, বয়স বৃদ্ধির সাথে সাথে একজন নারীর যৌন হরমোনগুলো নষ্ট হতে থাকে। দেখুন, মেডিকেল সায়েন্সের মতে 30 বছর বয়সের পর থেকে একজন নারীর গর্ভধারণ ক্ষমতা কমে যেতে পারে এবং 40 বছর পর প্রায় অসম্ভব হয়ে পড়ে সন্তান জন্ম দেওয়া। কিন্তু হাসপাতালে একজন 52 বছর বয়সী মহিলা চেক আপের পর যখন দেখলাম তিনি প্রেগনেন্ট, তখন আমরা সবাই অবাক হয়েছি। অভি ডাক্তারের কথাগুলো শুনে নির্বাক হয়ে গেল। তার মা লজ্জায় মাথা নিচু করে রইল। ডাক্তার বলল, আপনার মাকে বাসায় নিয়ে যান, মাথা ঠান্ডা রাখেন। তারপর অভিও তার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে গেল। ডাক্তার ইয়াসমিন মনে মনে ভাবলো, এই কেমন কেস, আমার এতদিনের কেরিয়ারে এরকম আর দেখিনি। বাসায় এসে নিজের বিছানায় বসে আসমা বেগম চোখের জল ফেলতে লাগলো। একজন শিক্ষিত মহিলা তিনি, কিন্তু এই অদ্ভুত কথাটা শুনে বাকশক্তি হারিয়ে ফেলার অবস্থা। মনে মনে ভাবছেন, এই বয়সে আমি তো আর কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে যাইনি। এই অসম্ভব ঘটনা কিভাবে ঘটে গেল আমার জীবনে? আল্লাহ, এই বয়সে এসে এমন দিন দেখতে হলো। ঘরের ছেলে আছে, ছেলের বউ আছে, তারা কি ভাবছে? অভির স্ত্রী রিনা রাতে ঘুমাতে এসে কৌতূহলী হয়ে অভির কাছে জানতে চাইলো আসমা বেগমের কি সমস্যা হয়েছে। বারবার জিজ্ঞেস করাতেই অভি একটু অপ্রস্তুত হয়ে বলল, তেমন কিছুই না, প্রেশারের সমস্যা আর একটু শরীর দুর্বল, বলেই ঘুমিয়ে পড়লো। রিনা সন্দেহ হলো, ভাবলো আমাকে কি কিছু এড়িয়ে গেল নাকি? মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে আমার কাছে। এদিকে আসমা বেগমের রাতে ঘুম আসছে না। ডাক্তারের কথাগুলো বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আর নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। কিছুতেই ভেবে পাচ্ছে না একটা 50 ঊর্ধ্ব মহিলা কিভাবে প্রেগনেন্ট হতে পারে যেখানে তার স্বামী নেই, এমনকি কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এটা কি সত্যি সম্ভব? আমার সাথে কেন হতে হলো এরকম? ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলেন। রাত 3টা বেজে গেছে। হঠাৎ বুকের উপর একটা গরম নিঃশ্বাস পড়ছে বুঝতে পেরে আতকে চোখ খুলে আসমা বেগম। এরপর কয়েক মুহূর্ত মূর্তির মতো চুপ হয়ে গেলেন। তার মুখের উপরে ঝুঁকে রয়েছে একটা অপরিচিত বাচ্চার মুখ। মুখটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু জল জল করে জ্বলছে তার ভয়ঙ্কর চোখগুলো। আর মুখে একটা দাগ ভরে একদম কুকড়ে গেলেন আসমা বেগম। এতক্ষণে তার শরীর জমে বরফ হয়ে গেছে। কয়েক মুহূর্ত শরীরকে নাড়াতেও পারলেন না। তার মুখ দিয়ে একটা ঘুমানি শব্দ বেরিয়ে এলো। তিনি সাথে সাথে জোরে চেঁচিয়ে উঠলেন, কে কে তুমি? ঘরের আলো নিভে গেল। কষ্ট করে ঘরের আলো জ্বালিয়ে দিল দাঁড়িয়ে। মায়ের চেঁচানো শব্দে অভিও তার স্ত্রী ছুটে এসেছে। এসে উদ্বিগ্ন হয়ে বিছানায় বসে বলল, কি হয়েছে মা? আসমা বেগম এবার হুঁশে ফিরে বুঝলেন তিনি এতক্ষণ স্বপ্ন দেখেছেন। বোধহয় বাজে স্বপ্ন দেখেছি, কেউ আসেনি, তোমরা চলে যাও, ঘুমিয়ে পড়ো। অভিও তার স্ত্রী মাকে শুইয়ে দিয়ে চলে গেল। সকালবেলা ঘর ঝাড়ু দিতে গিয়ে দরজার নিচে পেপার দেখতে পেল সে। রোজ একটা ছেলে এসে পেপার দিয়ে যায়। সে পেপারটা তুলে টেবিলের উপর রেখে আবারও ঘুরে যেতেই হঠাৎ খেয়াল করলো পত্রিকায় তার শাশুড়ি আম্মার ছবি। সে ঝাড়ুটা ফেলে পত্রিকা হাতে নিয়ে দেখলো পত্রিকার খবর ছাপা হয়েছে 40 ঊর্ধ্ব বয়সের একজন বিধবা মহিলার হঠাৎ প্রেগনেন্ট হওয়ার খবর। দেখেই তার মাথায় আগুন ধরে গেল। দ্রুত পত্রিকা নিয়ে বেডরুমে চলে আসলো। বেডরুমে ঘুমাচ্ছে অভি। সে এসে পত্রিকাটা অভির মুখে ছুঁড়ে মারলো, ওঠো, আর কত ঘুমাবে? এইদিকে তো মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। ছি 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 ছি, মানুষকে মুখ দেখাবো কিভাবে? অভির ঘুম ভেঙে গেল। সে উঠে বলল, কি হয়েছে? এমন করছো কেন তুমি? এমন ভাব করছো যেন বাসায় ডাকাত পড়েছে। শান্ত থাকার মতো কাজ তো হয়নি কিছু। এই দেখো পত্রিকাতে তোমার মার নামে কি লেখা হয়েছে। অভি পত্রিকাটা হাতে নিয়ে খবরটা পড়লো। তার মাথাটা খারাপ হয়ে গেল। তার পাশে তার স্ত্রী নানা রকম কথা বলেই যাচ্ছে। এদিকে দরজার আড়াল থেকে ছেলে আর ছেলের বউয়ের এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়লো আসমা বেগম। তার দু চোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে। যে পাপ তিনি করেননি সে পাপের দায় তাকে নিতে হচ্ছে। কষ্ট পেয়ে তিনি আস্তে করে নিজের রুমের দিকে চলে গেলেন। পরের দিন সকালবেলা কলিং বেল দিচ্ছে দরজার বাইরে একজন, হাতে একটা রিপোর্ট। রিনা এসে দরজা খুলে দিল। লোকটা ঘরে ঢুকে বলল, এটা কি আসমা বেগমের বাসা? হ্যাঁ, আপনি কে? আমি ইদ্রিস মেমোরিয়াল হাসপাতাল থেকে এসেছি। উনি কিছুদিন আগে আমাদের কাছে টেস্ট করাতে এসেছিলেন। আসলে আমাদের একটু ভুল হয়েছে, আমরা দুঃখিত। রিনা কথা শুনে অবাক হয়ে গেল। ওনাকে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটা ওনার না, এটাই হলো ওনার রিপোর্ট। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দুঃখিত। কথাটি বলে এই লোকটা চলে গেল। রিনা হাতের রিপোর্টটা বের করে পড়ে দেখে তার শাশুড়ি আসলে প্রেগনেন্ট নয়। সে অবাক হয়ে খুশিতে হাতের ফাইলটা নিয়ে বেডরুমের দিকে চলে যায়। সোফা রুমে গিয়ে অভিকে বলল, এই দেখো একটা লোক এসেছিল, রিপোর্টটা দিয়ে গেল। আসলে তোমার মার সামান্য অসুখ হয়েছিল, উনি প্রেগনেন্ট না। আরেকজনের রিপোর্ট ভুল করে চলে এসেছিল। কি বলছো তুমি? অভি রিপোর্টটা হাতে নিয়ে ভালো করে দেখে খুশি হয়ে যায়। তারপর বলে, ইস, কত ভুল বুঝেছি আমার মাকে আমরা এতদিন, অথচ এটা হাসপাতালের ভুল। এইসবের কারণে আমার মা কত কষ্ট পেল শুধু শুধু। রিনা বলল, চলো আমরা গিয়ে মাকে খবরটা দিই। তারপর তারা দুজনে মার রুমে চলে গেল। মায়ের রুমে গিয়ে দেখে বিছানায় পড়ে আছে তার নিথর শরীর। তারা দৌড়ে কাছে গেল। তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। পাশে পড়ে আছে একটা বিষের শিশি। অভি মা মা করে কাঁদতে লাগলো। এই কি করে হলো মা? কি করে হলো এটা? হাই হাই, উনি কি বিষ খেলো নাকি? সকালবেলা তোমার চিৎকার চেঁচামেচি নিশ্চয় মা শুনেছে, আর এইসব শুনে হয়তো উনি সহ্য করতে পারেননি। তারপর তারা কাঁদতে লাগলো। রাতের বেলা মোবাইল হাতে শুয়ে আছে ডাক্তার ইয়াসমিন। হঠাৎ তার রুমের লাইট জ্বলে উঠলো, আবার অন্ধকার হয়ে গেল।
একটু চমকে উঠে বসলো, আবার আলো জ্বলে উঠলো। এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বিছানা থেকে নামতে খেয়াল করলো তার পাশে একজনের উপস্থিতি। অবাক হয়ে তাকালো তার দিকে। চিনতে পেরেছিস আমাকে? ইয়াসমিন ভয় কুকড়ে গেল। তোর একটা ভুলের কারণে আজকে আমার প্রাণ গেল। আমাকে পরিবার সমাজ সবাই ছি করছিল, ওদের কথার কারণে অপমানের জন্য আমি বাঁচতে পারলাম না। কি দোষ করেছিলাম আমি বল? ইয়াসমিন কোনোভাবে ভয় ভয় করে বলল, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছিল, আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুলের জন্য হোক